আচ্ছা, তাহলে আমাদের থার্মোডাইনামিক্স দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। আচ্ছা, তো আগের দিন বলেছিলাম ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তো আমি যেটা বলেছিলাম যে ধরে নে কোনো আমার একটা গ্যাস চেম্বার আছে, তার উপরে একটা পিস্টন আছে। এবার এই চেম্বারটাকে যদি হিট আপ করি তাহলে কি হবে, আমি এর ভেতর কিছু হিট ইনপুট দিচ্ছি, সেই হিটের কিছুটা কি করছে, ইন্টারনাল এনার্জিটাকে বাড়াচ্ছে, আর বাকিটা একটা ওয়ার্ক ডান করছে। ওয়ার্ক ডানটা কি? ওয়ার্ক ডানটা করছে মানে এই পিস্টনটাকে উপরের দিকে তুলছে। ঠিক আছে, তো আজকে আমরা কোয়ান্টিটেটিভলি দেখব what is this work done by a gas, by a gas। আচ্ছা, ধরে নে এরকম একটা চেম্বারে সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস আছে। আচ্ছা, এখানে একটা পিস্টন আছে এরকম। এবার এই পিস্টনটা ধরুন এইখান থেকে এইখান অব্দি এসছে। পিস্টন অব্দি এইখান থেকে এই ব্ল্যাকটা থেকে রেডটা অব্দি এসছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এই যে ডিসপ্লেসমেন্টটা ধরে নে খুব স্মল, এই ডিসপ্লেসমেন্টটা ধরে নে ডেল্টা এক্স। সো the pressure of the gas ধরনের পি। আচ্ছা, ক্রস সেকশন এরিয়া of the piston হচ্ছে এ। মানে এই পিস্টনটা, এটা তো একটা 3 ডিমেনশনাল একটা কন্টেনার, এরকম একটা কন্টেনার এটা। 3 ডাইমেনশনাল কন্টেনার, এর ভেতরে একটা পিস্টন, এরকম এরকম একটা পিস্টন আছে। সেই পিস্টনটার এটা হচ্ছে এরিয়াটা হচ্ছে এ, আর এই ভেতরে গ্যাসটা আছে। তো ক্রস সেকশন এরিয়া অফ দ্য পিস্টন হচ্ছে এ, তাহলে এই এরিয়াটা হচ্ছে এ। আচ্ছা, এবার ধরে নে ডিউরিং দ্য এক্সপ্যানশন অফ দ্য গ্যাস, expansion of the gas, the pressure remains almost constant। এটা হচ্ছে অ্যাজাম্পশন, মানে এখানে অবভিয়াসলি প্রসেসটা হচ্ছে খুব স্লোলি, মানে এই যে এইখান থেকে একটুখানি ও চেঞ্জ হয়েছে, মানে ও পিস্টনটা যে জায়গায় ছিল সেখান থেকে একটুখানি রাইটের দিকে সরেছে, আর এই পুরো যে ডেল্টা এক্স ডিসপ্লেসমেন্টটা হলো পিস্টনটার, এই পুরো প্রসেসটায় ওই গ্যাসটার প্রেসারটা কিন্তু কনস্ট্যান্ট আছে, দ্যাট ইজ ইকুয়াল টু পি। ঠিক আছে, আচ্ছা তাহলে গ্যাসের pressure on the piston is P and the cross sectional area of the piston is A। তাহলে পিস্টনটার উপর কত ফোর্স কাজ করছে? আচ্ছা, ফোর্স অন দ্য পিস্টন কত হবে? এই স্মল যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে পিস্টনটার, কি হয়েছে ব্যাপারটা হচ্ছে গ্যাসটা এক্সপ্যান্ড করছে, the gas expands
and as a result there is a displacement of the piston by an amount delta x. ঠিক আছে, where delta x is very very small. তাহলে এখানে কি বলছি, ফোর্স অন দ্য পিস্টন কত, কি হবে? প্রেসার দেওয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে অফ দ্য পিস্টন, তাহলে ফোর্স কত? ফোর্স অন দ্য পিস্টন, বাকিরা ফোর্স অন দ্য পিস্টন কত? প্রেসারের ডেফিনিশন কি? ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। প্রেসার মানে প্রেসার পি মানে ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স মানে কি? প্রেসার ইনটু এরিয়া, তাই তো? তাহলে this is the force on the piston by the gas. বোঝা গেল? দেখ, ক্লিয়ার? হ্যাঁ, তুমি একটু উপরটা স্ক্রল করবে? ঠিক আছে, আচ্ছা তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত হবে? ডেল্টা ডব্লিউ by the gas as the piston moves an amount delta x, that is delta w, সেটা কত হবে? force into displacement f into dx delta x, তাহলে p into a into delta x। আচ্ছা, এবারে a into delta x টা এর ডাইমেনশন কি বলতে পারবি? ভলিউম চেঞ্জ, ভলিউম চেঞ্জ, এর ডাইমেনশন হচ্ছে এরিয়ার ডাইমেনশন, আর এটা হচ্ছে একটা লেংথের ডাইমেনশন। তো দুটো যদি মাল্টিপ্লাইড হয় তাহলে কি দেবে? আমাকে একটা ভলিউম দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এটা কিসের ভলিউম? এটা হচ্ছে এই যে জায়গাটার ভলিউম হচ্ছে ডেল্টা ভি। কি বললাম, বোঝা গেল? ফার্স্ট জিনিসটা এখানে ছিল, পিস্টনটা এখানে ছিল, এখান থেকে পিস্টনটা এখানে গেল, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল ভলিউম কতটা রে? এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম। আচ্ছা, এই লালটা হচ্ছে ফাইনাল ভলিউম, তাই তো? তাহলে ভলিউম চেঞ্জ কতটা? এই ব্ল্যাক পোর্শনটা, রাইট? ব্লু পোর্শন হচ্ছে ইনিশিয়াল ভলিউম, রেড পোর্শন হচ্ছে ফাইনাল ভলিউম, আর ব্ল্যাক পোর্শন হচ্ছে
volume change. Clear? তাহলে এই ব্ল্যাক পোর্শন যেটা বলছি সেটাই হচ্ছে ডেল্টা ডব্লিউ ইজ ইকুয়াল টু পি এ ডেল্টা এক্স, এই পোর্শনটাকেই আমরা বলছি ডেল্টা ভি, ইনটু ডেল্টা ভি, where delta v is the amount of volume change. Volume change due to the expansion of the gas. এবার if delta x is very very small, we can write it as dx. ঠিক আছে, তাহলে dx যদি এটা হয় তাহলে dw টা আমরা কি লিখবো, force into dx. আচ্ছা, ফোর্স মানে কি, প্রেসার ইনটু এরিয়া ইনটু dx, তাহলে dw is equal to p a dx. আচ্ছা, এই a dx টাকে আমরা বলবো dv, তাহলে dw হচ্ছে p dv। dw হচ্ছে p into dv। তাহলে if the volume of the gas changes from v1 to v2, then very slowly, that's a very slowly টা পরে বলছি, v2, then total work done is equal to integration of dw, that is equal to integral from v1 to v2 p dv. ঠিক আছে, আচ্ছা, তোরা কেমিস্ট্রিতে পিভি ডায়াগ্রাম করেছিস? হ্যাঁ, করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো ধরে নে এরকম একটা পিভি ডায়াগ্রাম আছে কোন একটা গ্যাসের, এরকম একটা ডায়াগ্রাম আছে, তাহলে পিডিভি, ইন্টিগ্রাল অফ পিডিভি জিওমেট্রিক্যালি এই গ্রাফটায় কি রিপ্রেজেন্ট করে বলেছিলাম আগে যখন ইন্টিগ্রেশন পড়িয়েছিলাম, একটা গ্রাফের ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কি রিপ্রেজেন্ট করে সেটা বলেছিলাম, এরিয়া আন্ডার গ্রাফ, এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে ধরে নে এটা হচ্ছে v1, এই এরিয়াটা হচ্ছে v2, তাহলে এই পিডিভি জিনিসটা কি দেবে আমাকে, এই এরিয়া আন্ডার দ্য কার্ভটা দেবে। এটা কারো অসুবিধা হলে বল। নেই, আচ্ছা, তো this integral of pdv v1 to v2 gives you the area under the PV diagram. ঠিক আছে, তো so area under a PV diagram is
the work done. এটা অনেক সময় এমসিকিউ করতে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস আমার এটা ফার্স্টেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক বলিনি, সেটা হচ্ছে some type of processes. Thermodynamic processes. Thermodynamic processes. আচ্ছা, তার মধ্যে ফার্স্ট হচ্ছে reversible process. Reversible process হচ্ছে নামটা শুনেই বুঝতে পারছিস, the process which can be reverted back. যে প্রসেসগুলো আমরা রিভার্ট ব্যাক করতে পারি, মানে ধর কোন একটা প্রসেস যদি ফরওয়ার্ড ডিরেকশনে যেতে পারি তার ব্যাকওয়ার্ডেও আমরা যেতে পারবো, এরকম কোন প্রসেসকে বলা হয় রিভার্সিবল প্রসেস। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল প্রসেস গুলো হচ্ছে নাম শুনে বুঝতে পারছিস, প্রসেসেস দ্যাট ক্যানট বি রিভার্টেড ব্যাক, মানে যে পাথ দিয়ে গেছিস সেই পাথ বরাবর আবার তুই ব্যাক করে আসতে পারবি না। ঠিক আছে, একটু এক্সাম্পল আমি পরে পরে আস্তে আস্তে দেবো, জাস্ট নামগুলোর সাথে ফ্যামিলিয়ার থাক আপাতত। 3 নম্বর হচ্ছে কোয়াজি স্ট্যাটিক প্রসেস। কোয়াজি স্ট্যাটিক প্রসেস, তো কোয়াজি স্ট্যাটিক প্রসেস মানে হচ্ছে প্রসেসেস which are extremely slow such that at every stage equilibrium is maintained. আচ্ছা, এই যে এখানে আমরা যে ওয়ার্ক ডানের ফর্মুলাটা আমরা একটু আগে করলাম, সেক্ষেত্রে যে দেখালাম যে একটা গ্যাস এখান থেকে এখানে এক্সপ্যান্ড করলো, এই পুরো প্রসেসটা হচ্ছে একটা কোয়াজি স্ট্যাটিক প্রসেস। কোয়াজিস্ট্যাটিক প্রসেস মানে এই যে পিস্টনটা এখান থেকে এদিকে যে যাচ্ছে ভেরি স্লোলি। আমরা এখানে ম্যাক্সিমাম যেসব প্রসেস নিয়ে ডিসকাস করব সেগুলো সবই হবে কোয়াজিস্ট্যাটিক প্রসেস। কোয়াজিস্ট্যাটিক প্রসেসের মেন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে at every stage of the process equilibrium is maintained. মানে কি বলবো, আচ্ছা একটা এক্সাম্পল যদি আমি দিই, ধরে নে expansion of an ideal gas. Expansion of ideal gas. তো ধরে নে একটা কন্টেনারে একটা আইডিয়াল গ্যাস আছে, তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে গ্যাসটা খুব স্লোলি এক্সপ্যান্ড করছে such that এই পিস্টনটা স্লোলি এখান থেকে এই অবধি এসছে, এই অবধি এসছে। আচ্ছা, এই ভলিউমটা ধরে নে V1, আর ওই অবধি যাওয়ার পর যে টোটাল ভলিউম, মানে এই টোটাল ভলিউম, এই ভলিউমটা ধরে নে V2. সো the ideal gas expands very slowly
such that the volume changes from V1 to V2. আচ্ছা, এবার তোরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি জানিস? What is ideal gas equation? PV is equal to nRT. Equals to nRT. তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে PV is equal to nRT। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে বলতে পারবে এই ইকুয়েশনটা মানে একটা ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন নাকি একটা ডাইনামিক্যাল স্টেজের ইকুয়েশন? কোন স্টেটের ইকুয়েশন এটা? এটা কি একটা ইকুইলিব্রিয়াম স্টেটের ইকুয়েশন নাকি একটা নন ইকুইলিব্রিয়াম স্টেটের ইকুয়েশন? Equilibrium একটু। Equilibrium. So this is an equation of ideal gas in equilibrium. In equilibrium. তো এই যে আমার যে একটু আগে যে স্টেটমেন্ট আমি করেছি যে প্রসেস which are extremely slow such that at every stage equilibrium is maintained, এই কথাটার মানে হচ্ছে at every stage of this expansion, acha, this process is quasi-static. This expansion is quasi-static. That means at every stage of the process PV equal to nRT, this equation is valid. ঠিক আছে, at every stage of the process PV equal to nRT is valid. আচ্ছা, তো আমরা কি দেখলাম? সো এই গ্যাসটা কি করেছে? আইডিয়াল গ্যাসটা V1 থেকে V2 অবধি এক্সপ্যান্ড করেছে। তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা আমরা যদি বের করতে চাই, ওয়ার্ক ডান is equal to V1 to V2 P dV। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি জেনেছি যে PV equal to nRT is always valid in this process। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, P টাকে V এর টার্মসে লিখতে পারি। তাহলে আমরা P টাকে লিখতে পারি nRT বাই V, তাই তো? হ্যাঁ, লিখতে পারি। আচ্ছা, তাহলে nRT এগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট এখানে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা উচিত ছিল, এটা হচ্ছে একটা আইসোথার্মাল এক্সপ্যানশন। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন উঠবে হোয়াট ইজ আইসোথার্মাল প্রসেস? আচ্ছা ঠিক আছে, দাঁড়া তাহলে আমি এখানে একটা শর্ট নোট বানাই। This is an isothermal expansion. Thermal process or expansion. তাহলে একটা শর্ট নোট বানাই এই প্রসেসগুলোর মানে কি। তাহলে এক নম্বর হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আচ্ছা এটাতে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে? তো আইসোথার্মাল প্রসেস হচ্ছে প্রসেস in which temperature
is constant. দু নম্বর হচ্ছে adiabatic process. Adiabatic process মানে হচ্ছে in which amount of heat exchange is zero. ঠিক আছে, 3 হচ্ছে isobaric process. Isobaric মানে pressure is constant in this process. 4 হচ্ছে isocoric. Isocoric মানে volume is constant in this process. Clear? এই চারটে মনে থাকবে। আচ্ছা, তোরা কি জানিস প্রেসারের একটা ইউনিট হচ্ছে বার। বার ইজ অলসো অ্যান ইউনিট অফ প্রেসার। তাহলে সেইভাবে তোরা মনে রাখতে পারিস যে আইসোবারিক মানে, আইসো কথাটার অর্থ হচ্ছে কনস্ট্যান্ট, আইসোথার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, তো আইসোবারিক মানে প্রেসার কনস্ট্যান্ট, কারণ বার ইজ আ ইউনিট অফ প্রেসার। এটা তো ছোটবেলা বা কেমিস্ট্রিতে হয়তো পড়েছিস, তাহলে জিওগ্রাফিতে ছিল। হ্যাঁ, তাহলে আইসোবারিক মানে প্রেসার কনস্ট্যান্ট। আর তাহলে আইসোবারিক মানে যদি প্রেসার কনস্ট্যান্ট হয়, তাহলে আইসোকোরিক মানে কি হবে? ভলিউম কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা, ভলিউম কনস্ট্যান্ট। ওকে, ফাইন। তাহলে আমরা কি বলছি? আচ্ছা, এটা একটা আলাদা, মানে একটা মাঝখানে একটা নোট হিসেবে এটাকে ভাবতে পারিস। আমাদের ওটার কন্টিনিউয়েশন কিন্তু চলছে এখন, ওটা কিন্তু শেষ হয়নি। আচ্ছা, তো এটার কন্টিনিউয়েশন চলছে এখন। হ্যাঁ, so this is an isothermal expansion. That means into this ideal gas expansion, temperature temperature is constant. তার মানে W is equal to nRT by V into dV from V1 to V2. দেখ এখানে এক্সপ্রেশনটা আমরা লিখছি। তাহলে এটাকে আমরা এবার n তো কনস্ট্যান্ট, মোল নাম্বার ইজ কনস্ট্যান্ট, আর ও কনস্ট্যান্ট, যেহেতু আইসোথার্মাল প্রসেস তাই টি ও কনস্ট্যান্ট, তো প্রত্যেকটাকে বাইরে বের করে দিলাম। V1 to V2, তো এবার nRT এটা ইন্টিগ্রেট করলে কি হবে? ln V from V1 to V2, তাহলে nRT ln V2 minus ln V1, তাহলে nRT ln V2 by V1। বোঝা গেল কিনা? হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব, মানে এটা মনে রাখলে ভালো, মুখস্থ যদি রাখতে পারিস ভালো, এমসিকিউ তো অনেক সময় কাজে আসে, না হলে দু লাইনের এইভাবে বেরও করে নিতে পারিস। ঠিক আছে, তো দিস ইজ দ্য ওয়ার্ক ডান। মনে রাখবি, দিস ইজ ওয়ার্ক ডান in an isothermal expansion
of an ideal gas, right? এটা মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। পরেরটা হচ্ছে work done in isobaric process. কি করে করব? তাহলে suppose a system, suppose the volume of a system changes from V1 to V2, but the pressure remains constant at P. তাহলে dw মানে আমরা কি জানি? pdv। তাহলে w মানে integral of dw, তার মানে integral of pdv from v1 to v2। আচ্ছা, এখানে প্রেসারটা কি কনস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, প্রেসারটা কনস্ট্যান্ট। তো প্রেসারটা যেহেতু কনস্ট্যান্ট, প্রেসারটা বাইরে এলো, ওটা dv v1 থেকে v2, তাহলে p v2 minus v1। দেখ বোঝা গেল কিনা? দেখ ক্লিয়ার কিনা দেখ। প্রেসার তো কনস্ট্যান্ট, তাহলে প্রেসার বাইরে গেল, তো প্রেসার টাইমস চেঞ্জ ইন ভলিউম v2 minus v1। ক্লিয়ার। কিন্তু একটা আইডিয়াল গ্যাস যখন এক্সপ্যান্ড করছে, তার কি প্রেসার কি কনস্ট্যান্ট থাকছে বা ভলিউম কি কনস্ট্যান্ট থাকছে? আইডিয়াল গ্যাসের দেখ এখানে যেটা করলাম, আইডিয়াল এক্সপ্যানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস ইন অ্যান আইসোথার্মাল প্রসেস। তো আইসোথার্মাল প্রসেস মানে কি? টিটা কনস্ট্যান্ট, তার মানে কি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো? তো যখনই এক্সপ্যান্ড করছে, ভলিউমটা কি হচ্ছে? বাড়ছে না কমছে? হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ, তো সো ইন অ্যান আইসোথার্মাল প্রসেস পিভিটা তো কনস্ট্যান্ট। তো পিভিটা যখন কনস্ট্যান্ট, যখন এক্সপ্যানশন হচ্ছে, ভলিউমটা কি বাড়ছে? ঠিক আছে, ভলিউম যদি বাড়ে, প্রেসারটা কি হবে? কমবে। প্রেসারটা কমবে, কারণ দুটো মাল্টিপ্লিকেশনকে কনস্ট্যান্ট থাকতে হবে, তাই তো? ঠিক আছে, দেখ তো সেই জন্য আইসোথার্মাল এক্সপ্যানশন বা আইসোথার্মাল কম্প্রেশন অফ অ্যান আইডিয়াল গ্যাস, সেক্ষেত্রে দেখ এক্সপ্যানশন মানে কি? ভলিউমটা বাড়ছে, অ্যাজ এ রেজাল্ট প্রেসারটা কমছে। বা ভলিউম যদি কমে যায়, প্রেসার তখন বেড়ে যাবে। তো এক্ষেত্রে দেখ এটা আইসোবারিকও হচ্ছে না বা আইসোকোরিকও হচ্ছে না, ঠিক আছে? কিন্তু এক্ষুনি যেটা দেখালাম, এক্ষেত্রে কি হচ্ছে? আমরা কোন একটা সিস্টেমের ধরে না প্রেসারটা কনস্ট্যান্ট আছে এট পি, আর ভলিউমটা চেঞ্জ হচ্ছে ফ্রম v1 টু v2। ওকে, ঠিক আছে। তাহলে এবার
in an isochoric process. In an isochoric process. তো আইসোকোরিক প্রসেস মানে কি ভলিউমটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিডব্লিউ মানে কত, পিডিভি। তো ডিভিটা 0, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে 0। আইসোকোরিক প্রসেসে ওয়ার্ক ডান 0, কারণ ভলিউম তো চেঞ্জই হচ্ছে না, তো ওয়ার্ক ডানটা হবে কি করে, তাই তো। দেখ বোঝানো গেলে বল। বোঝা যাচ্ছে না, তাই তো। কোনো রিপ্লাই নেই। স্যার বোঝা গেছে। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এরপরে আসছে হিট ইঞ্জিনস। তো heat engines are machines so heat engines are machines that take certain amount of heat from a source, do certain amount of work, and release certain amount of heat in a sink. মানে কি, সেটা হচ্ছে ইঞ্জিনের, হিট ইঞ্জিনের ডেফিনিশন, ঠিক আছে। ধরে নে আমার কাছে একটা সোর্স বডি আছে, যেখান থেকে, আচ্ছা একটা সোর্স বডি আছে, একটা ইঞ্জিন আছে, আর একটা আছে সিঙ্ক বডি। বলছি এগুলো কি। আচ্ছা, সোর্স আর সিঙ্ক হচ্ছে, সোর্স হচ্ছে a body that supplies heat but the temperature of this body doesn't change appreciably. আচ্ছা, ধরে নে তুই একটা কি বলবো, আচ্ছা ধরে নে তুই একটা সমুদ্রে এক টুকরো বরফ ফেললি। এটা সমুদ্রের মধ্যে তুই ধর একটা সার্টেন অ্যামাউন্ট অফ আইস তুই ফেলে দিলি, ঠিক আছে। আইসটা যেই ফেললি, আইসটা কি সমুদ্রের জল থেকে কি করবে, হিট নেবে না হিট দেবে, কি করবে? হিট নেবে। নেবে। তাহলে সমুদ্রের জল থেকে আইসটা যখন হিটটা নিল, তখন সমুদ্রের জলের টেম্পারেচার কি কমলো না বাড়লো না একই থাকলো, মোর অর লেস?
টেম্পারেচার কমলো। সমুদ্র বলেছি কিন্তু আমি, এক বালতি জল বলিনি। স্যার একই থাকবে। একই থাকবে না। মোর অর লেস একই থাকবে, মানে মানে চেঞ্জ যদি কিছু হয়ও সেটা তুই ধরতে পারবি না। ঠিক আছে, আচ্ছা, তো এক্ষেত্রে এই সমুদ্রটাকে বলা হচ্ছে হিট সোর্স। মানে ওখান থেকে তুই যদি হিটটা নিয়েও নিস, সেক্ষেত্রে কিন্তু বডিটার অ্যাজ এ হোল টেম্পারেচার কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, এবার ধরে নে একটা খুব গরম কোন একটা জিনিস, খুব গরম একটা জিনিস, তো এটা রান্না করার ইমিডিয়েট পরে কোনো কন্টেনার, কোনো কড়া বা হোয়াট এভার যাই হোক, তুই ধর এরকম একটা সমুদ্রের জলে ডুবিয়ে দিলি। সেক্ষেত্রে এই হট যে জিনিসটা, ও কি করবে? হিট দেবে না নেবে? হিট দেবে। হিট দেবে সমুদ্রকে, কিন্তু সেক্ষেত্রে সমুদ্রের টেম্পারেচার কি মানে চেঞ্জ হবে না হবে না? হবে না। হবে না। বা ধরে নে একটা হট জিনিস যখন ঠান্ডা হয়, মানে আমরা যখন রান্না বান্না করা হয়, তারপর যখন একটা হট কোনো ইউটেনসিল, সেটা তো কিছুক্ষণ পর ঠান্ডা হয়। তো সেই ঠান্ডা হচ্ছে মানে কি, ও কি করছে? ও এনভায়রনমেন্টে কি করছে? হিটটা রিলিজ করছে, তাই তো? এবার রান্নাঘরে একটা আহ, কড়া বা একটা হাঁড়ি যদি ঠান্ডা হতে থাকে, তুই যদি ঘরের মধ্যে থাকিস, তোর কি হঠাৎ করে গরম ফিল হয়? মানে ও তো হিটটা রিলিজ করছে এনভায়রনমেন্টে, বাট সেটা কি তোর টেম্পারেচারটা চেঞ্জ করে তোর পুরো রুমের বা পুরো এনভায়রনমেন্টের? না। করে না। তো সেক্ষেত্রে এনভায়রনমেন্টটা কাজ করে অ্যাজ আ সিঙ্ক। সিঙ্ক মানে কি হচ্ছে? যে মানে হিটটাকে অ্যাবজর্ব করছে, কিন্তু তার টেম্পারেচার কিন্তু অ্যাপ্রিসিয়েবলি চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি প্রথমে কি বললাম? সোর্স মানে হচ্ছে বডি দ্যাট সাপ্লাইজ হিট, বাট দ্য টেম্পারেচার অফ দিস বডি ডাজন্ট চেঞ্জ অ্যাপ্রিসিয়েবলি। হুম। সেকেন্ড হচ্ছে সিঙ্ক। সিঙ্ক হচ্ছে a body within which takes heat but its temperature doesn't change appreciably. ঠিক আছে, এ হচ্ছে সোর্স আর সিঙ্কের ডেফিনিশন। তাহলে হিট ইঞ্জিনের ডেফিনিশন কি? হিট ইঞ্জিন সোর্স থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট নেয়, ধরে নে Q1 হিট নেয়। আচ্ছা, সিঙ্কে ও একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট রিলিজ করে, ধরে নে Q2 অ্যামাউন্ট অফ হিট রিলিজ করছে। আর ও একটা সার্টেন ওয়ার্ক ডান করে, সেটা কিসের ওপর করে আমরা জানি না, বাট ইঞ্জিন মানে কি, তাকে কোনো একটা কাজ তো করতে হবে, তো সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করে, সেটা ধরে নে W। কি বললাম, বোঝা গেল? Q1 হিট ও নেয়, W অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করে, আর Q2 হিট ও ছেড়ে দেয়। হুম। তো এইটা যদি হয় এখানে, আচ্ছা আমি এখানে আবার আঁকছি জিনিসটা। এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে সিঙ্ক, এটা হচ্ছে ইঞ্জিন, এটা হচ্ছে হিট টেকেন, এটা হচ্ছে হিট রিলিজড, এটা হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে কনজারভেশন অফ এনার্জি সেজ কি বলছে? Q1 is equal to W plus Q2, or W is equal to Q2 minus Q1, তাই তো? হুম। স্যার Q1 মাইনাস Q2 হবে। সরি, হ্যাঁ, Q1 minus Q2।
minus Q2. আচ্ছা, এবার এই ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি বলে একটা জিনিসের ডেফিনিশন হচ্ছে efficiency of the engine হচ্ছে eta, that is amount of work done divided by amount of heat absorbed. তার মানে W by Q1, ঠিক আছে? আচ্ছা, এবার থিওরিটিক্যালি what should be the best engine? বেস্ট ইঞ্জিনের এফিসিয়েন্সি কত হবে? বেস্ট ইঞ্জিন মানে যাকে যতটা অ্যামাউন্ট অফ ফিট দেওয়া হবে সে ততটা অ্যামাউন্ট পুরোটাই ওয়ার্কে কনভার্ট করবে। ইঞ্জিনের মোটো তো তাই, ওকে আমরা সার্টেন অ্যামাউন্ট অফ হিট দিই, মানে ধরে নেই যে আমাদের গাড়ির যে ইঞ্জিন গুলো, তো ওরা কি বেসিক্যালি কি করে, পেট্রোলটা পুড়িয়ে সার্টেন অ্যামাউন্ট অফ হিট নেয়, সেই অ্যামাউন্ট অফ হিট দিয়ে ও কিছুটা ওয়ার্ক ডান করে, মানে গাড়িটাকে চালায়, আর বাকিটা কি করে সিঙ্কে ছেড়ে দেয়। সিঙ্ক মানে এখানে আমাদের এনভায়রনমেন্ট। দেখবি গাড়ির ইঞ্জিন তো গরম হয়, তাই না? গরম হয় মানে কি, ইঞ্জিনের বডিটা গরম হওয়া মানে কি, ও টেম্পারেচারটা কোথায় রিলিজ করছে? এনভায়রনমেন্টে রিলিজ করছে, রাইট? হ্যাঁ, এবার যদি টোটাল যতটা অ্যামাউন্ট অফ হিট আমরা দিচ্ছি পুরোটাই যদি ওয়ার্ক ডানে কনভার্ট করতো, তাহলে ইঞ্জিনটা কি গরম হতো? না। হতো না। কিন্তু সেটা কি হয়, মানে সেটা তো প্র্যাকটিক্যালি তো পসিবল না, তাই না? না। আচ্ছা, তো ইফ আচ্ছা theoretically the best engine is the engine or would be the engine that takes up some amount of heat and converts whole of it into work, তাই তো? এটা theoretically. So in that case eta is equal to কত? এটার ভ্যালু কত? 1. 1। আর Q2 এর ভ্যালু কত? Q2 মানে কি, যে অ্যামাউন্ট অফ হিট রিলিজ করেছে তার ভ্যালু কত? 0. 0। But practically this is not possible. Clear? Practically এটা পসিবল না। কিছু অ্যামাউন্ট অফ হিট লস হবেই, কিছু অ্যামাউন্ট অফ হিট ও সিঙ্কে দেবেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইটা is equal to, so eta is always, so practically eta is always less than 1, তাই তো? যতটা হিট দিচ্ছি পুরোটা কিন্তু ওয়ার্কে কনভার্ট করতে পারছে না, তার যতটা হিট দিচ্ছি তার সার্টেন পার্ট ওয়ার্ক ডান হচ্ছে আর বাকিটা কি করছে, ও সিঙ্কে দিয়ে দিচ্ছে। তার মানে কি W is less than Q1, right? তাহলে practically W is less than Q1, all the heat that is provided doesn't get converted to work, ঠিক আছে?
দেখ ক্লিয়ার? তাহলে w is less than equal less than q1, তো প্র্যাকটিক্যালি এটা is always less than 1। আচ্ছা এবার ভালো করে দেখ, এটা is equal to w by q1, w টাকে লেখা যায় কি q1 minus q2, ঠিক আছে? তাহলে এটাকে এরকম ভাবে লেখা যায় 1 minus q2 by q1। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু 1 মাইনাস q2 বাই q1। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। তো এতদূর অবধি কোনো কনফিউশন থাকলে বল। প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। তাহলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো আচ্ছা তোরা নিশ্চয়ই দেখেছিস যে ধরে নে একটা ফ্লোরের ওপর ধর একটা ব্লক আছে, তো এই ব্লকটাকে তুই যদি ফ্লোরের ওপর দিয়ে স্লাইড করিয়ে নিয়ে যাস, এই ফ্লোরটা হিট মানে গরম হবে কি হবে না? মানে ওই ফ্লোরের ওই পার্টটা যার উপর দিয়ে তুই স্লাইড করিয়ে নিয়ে গেলি জিনিসটাকে, হ্যাঁ গরম হবে। সাপোজ ইউ হ্যাভ a block and you slide it down on a floor. Will the floor heat up? গরম হবে, তাই তো? The answer is yes. The question is the reverse thing possible? Reverse thing মানে তুই ফ্লোরটাকে ধরে নে, এই জিনিসটা ধর এখানে আছে, এবার তুই ফ্লোরটাকে ধর হিট করলি, তুই জিনিসটাকে কিছু করিসনি, তুই ফ্লোরটাকে হিট করলি। তো ফ্লোরটাকে হিট করলে এ কি অটোমেটিক্যালি আবার এর আগের জায়গায় ফিরে যাবে? মানে দেখ ব্যাপারটা হচ্ছে, এ যখন এখান থেকে এখানে এসেছে তখন ফ্লোরটার এটা হিট মানে গরম হয়ে গেছে ফ্লোরটা, এবার এই ফ্লোর থেকে ও হিটটা অ্যাবজর্ব করে কি আবার এইদিকে ফিরতে পারবে? না ফিরতে পারবে না, তাই তো? তো ফার্স্ট কেসে কি হচ্ছে, তুই জিনিসটাকে এখন স্লাইড করছিস, মেঝেটা গরম হচ্ছে, কিন্তু উল্টো জিনিসটা কিন্তু হচ্ছে না, মানে
ও মেঝে থেকে হিট সোক করে কিন্তু আবার ওর আগের স্টেটে কিন্তু ফিরে যাচ্ছে না। কিন্তু থিওরিটিক্যালি বা ফার্স্ট ল দিয়ে এটা কিন্তু ভ্যালিড, মানে এখানে কিন্তু কোনো এনার্জি, দেখ ফার্স্ট ল বেসিক্যালি কি বলে বলতো, ফার্স্ট ল তোকে বলে দেয় যে এনার্জি ইজ কনজার্ভ। ফার্স্ট ল ইজ বেসিক্যালি an energy conservation law. First law is basically an energy conservation law. So the thing that a block takes up heat from the floor and move itself is theoretically possible by first law. ফার্স্ট ল কিন্তু এটাই কোনো অবজেকশন দিচ্ছে না, কারণ ফার্স্ট ল বেসিক্যালি একটা এনার্জি কনজারভেশন ল। আর এই কেসটা যদি হয়, মানে প্রথমে কি হলো, তুই এখান থেকে একে এদিকে আনলি, কিছুটা হিট জেনারেট হলো, তার জন্য মেঝেটা গরম হচ্ছে। আবার এই যদি মেঝে থেকে হিট সোক করে এদিকে যায়, তাতে কিন্তু আবার এই ইনিশিয়াল স্টেজে ফিরে এলো, তাতে কিন্তু এনার্জির কনজারভেশনের কোনো মানে ভায়োলেন্স কিন্তু হয়নি, সরি ভায়োলেট কিন্তু হয়নি, ভায়োলেন্স বলছি। তাহলে এনার্জি কনজারভেশন কিন্তু ভায়োলেট হয়নি, কিন্তু তাহলেও এটা কিন্তু পসিবল না, আমরা প্র্যাকটিক্যাল কেসে দেখেছি এটা কিন্তু হয় না। আচ্ছা, সেকেন্ড একটা কেস ধরি, ধরে নে একটা বডি 0 ডিগ্রি সেলসিয়াস আর একটা বডি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এই দুটোকে যদি তুই পাশাপাশি রাখিস, তাহলে কি হবে, কিছুক্ষণ পরে কি দেখবি, কার টেম্পারেচার কত, দুটো ধর সেম বডি, সিমিলার বডি, তো কিছুক্ষণ পাশাপাশি রাখার পর কার টেম্পারেচার কত দেখবি একটু পরে, 0 ডিগ্রি সেলসিয়াসে যে বডিটা ওটা বেড়ে যাবে টেম্পারেচার। বেড়ে বেড়ে কত হবে, আর ওটা কমে কত হবে, দুটোরই কি 50 ডিগ্রি হবে? দুটোরই 50 ডিগ্রি হবে, মানে যেহেতু দুটো আইডেন্টিক্যাল বডি, তো দুটোরই কি হবে 50 ডিগ্রি, তো আইডেন্টিক্যাল বডি, তাহলে একটু পরে দেখবো দুটোই 50 ও 50, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এটা রিভার্সটা কি কখনো পসিবল, মানে ধরে নে দুটো বডি আছে, এর 50 এরও 50, কিছুক্ষণ পরে কি তুই এটা দেখতে পাস অটোমেটিক্যালি একজনের 0 আর একজনের 100 হয়ে গেছে? না, দেখতে পাস না। তো এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে তার রিভার্স প্রসেস। কিন্তু থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল বলছে এই প্রসেসটা যদি পসিবল, তাহলে এই প্রসেসটাও পসিবল ফার্স্ট ল অনুযায়ী, কিন্তু অ্যাকচুয়াল কেসে কিন্তু এটা হয় না। So this is possible by first law because there is no violation of energy conservation. But practically
this doesn't happen. Practically কিন্তু এটা হয় না। So the question is why this is so. So even if the first law allows these processes doesn't happen. So there must be another law which restricts these reverse processes. এই লটাই হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর ব্যাকগ্রাউন্ডটা বোঝা গেল। কিছু কিছু প্রসেস ফার্স্ট ল দিয়ে অ্যাকসেপ্টেবল, কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কেসে হয় না। তো সেক্ষেত্রে there must be another law that restricts some such reverse processes যেগুলো ফার্স্ট ল অ্যালাউ করে বাট সেকেন্ড ল অ্যালাউ করে না। সেই জন্য আমরা নেচারে ওই সব প্রসেস গুলো দেখতে পাই না। তাহলে এইটাই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড অফ সেকেন্ড ল। মানে সায়েন্সের কাজ কি, নেচারে যা যা ঘটে সেগুলোকে একটা ল হিসেবে এস্টাবলিশ করা, তাই তো। তো ফার্স্ট ল দিয়ে দেখলো যে ফার্স্ট ল এগুলোকে মানে ভায়োলেট না করলেও এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা ল দরকার, যেটাকে আমরা নাম দিলাম সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ক্লিয়ার? তাহলে সো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর বেশ কিছু স্টেটমেন্ট আছে যেগুলো অ্যাপারেন্টলি ইন্ডিপেন্ডেন্ট মনে হলেও স্টেটমেন্ট গুলো কিন্তু একই জিনিসকে রিপ্রেজেন্ট করছে। তো ফার্স্ট আমরা পড়ব কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টে কি বলছে? বলছে, এটা বইতে আছে, আরো ভালো করে পড়ে নিবি। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট বলছে ইট ইজ নট পসিবল টু ডিজাইন a heat engine which works in a cyclic process. আমি বলছি, তার আগে এটা লিখে নি, দিয়ে এক্সপ্লেন করছি। and whose only result is to take heat from a body at a single temperature and convert it into mechanical work. ওটা কি বলতে চাইছে? যেটা বলতে চাইছে সেটা হচ্ছে একটা ইঞ্জিন ধর আছে, ইঞ্জিনটা কি করছে, এখান থেকে Q1 হিট নিচ্ছে সোর্স থেকে, এখানে Q2 হিট ছাড়ছে,
কিছুটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করছে। আচ্ছা, তো এখানে যেটা বলছে সেটা, আচ্ছা এই যে পুরো ব্যাপারটা, ইঞ্জিন গুলো বেসিক্যালি কি করে চলে, কখনো ইঞ্জিন গুলো মানে যাই হোক, তো ইঞ্জিন গুলো যেটা করে সেটা হচ্ছে এগুলোকে একটা সাইকেল বলে। সাইকেল মানে কি, হিট নিল, ওয়ার্ক ডান করলো, হিট ছেড়ে দিল, একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল। আবার হিট নিল, আবার ওয়ার্ক ডান করলো, আবার হিট ছেড়ে দিল, আবার হিট নিল, আবার ওয়ার্ক ডান করলো, আবার হিট ছেড়ে দিল। তো এই যে পুরো ব্যাপারটা, এটা হচ্ছে একটা সাইকেল। এই সাইকেল গুলো চলতে চলতেই আমার মানে ইঞ্জিনটা চলে আর কি এইভাবে। তো কি করে, একটা হিট সোর্স থেকে সার্টেন অ্যামাউন্ট অফ হিট নিল, কিছু ওয়ার্ক ডান করলো, কিছু হিট ছেড়ে দিল, আবার পরের সাইকেলে যেই গেল, আবার কিছু অ্যামাউন্ট অফ হিট নিল, কিছু অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করলো, কিছু অ্যামাউন্ট অফ হিট ছেড়ে দিল। তো এগুলোকে বলা হয় একটা সাইকেল। তো এখানে কি বলেছে, ইট ইজ নট পসিবল টু ডিজাইন আ হিট ইঞ্জিন হুইচ ওয়ার্কস ইন আ সাইকেল, যেটা একটা সাইকেলে অ্যাকচুয়ালি কাজ করে, বাট whose only result is to take heat from a body at a single temperature and convert it into completely mechanical work। মানে জিনিসটা পড়তে একটু খটোমটো লাগছে, বাট জিনিসটা অতটা কঠিন না। এর মূল যে মেন যে মানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে, একটু আগে আমি যেটা বলছিলাম যে একটা হিট ইঞ্জিন Q1 অ্যামাউন্ট অফ হিট নিয়ে টোটালি পুরোটাকে কিন্তু W মানে ওয়ার্ক মানে পুরোটাকে কিন্তু ওয়ার্কে কনভার্ট করতে পারে না, সেটাই বলেছে। তাই ইট ইজ নট পসিবল টু ডিজাইন আ হিট ইঞ্জিন whose only result is to take heat from a body at a single temperature, মানে source, and convert it completely into mechanical work। পুরো কথাটা পড়ে বোঝা যাচ্ছে কিনা দেখ। কি বলেছে যে এরকম হিট ইঞ্জিন বানানো পসিবল না যে কোন সোর্স থেকে হিট নিয়ে পুরোটাকেই মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করবে। তার মানে কি, ওকে কিছু অ্যামাউন্ট অফ হিট কিন্তু সিঙ্কে ছাড়তে হবেই। স্টেটমেন্টটা বোঝা গেল কিনা দেখ। হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, বাকিরা কেউ বুঝতে না পারলে বল। হ্যাঁ বুঝেছি। বুঝেছিস? তাহলে so W equal to Q1, this is not possible। তো এই ব্যাপারটা not possible। W equal to Q1 আর Q2 equal to 0, এই ব্যাপারটা not possible। ক্লিয়ার? হুম, স্যার মানে এফিসিয়েন্সি কখনোই 1 হতে পারে না। Yes, so efficiency can never be 1। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ঠিক। অ্যাকচুয়ালি সেকেন্ড লতে আরো অনেক ব্যাপার আছে, তো ওদের অতটা ডিটেলসে পুরোটা নেই, কিন্তু কিছু কিছু স্টেটমেন্ট ওদের জাস্ট আছে আর কি। আচ্ছা, এবার আমি একটা জিনিস ডিফাইন করব, দ্যাট ইজ এনট্রপি। এই এনট্রপিটাও এরকম হঠাৎ করে আকাশ থেকে পড়েনি, বেশ কিছু ক্যালকুলেশন করে করে তারপর এসেছে, কিন্তু সেগুলো তোদের নেই। তো তো আমাকে এইভাবে ডিফাইন করতে হবে। তো এনট্রপির ডেফিনিশন হচ্ছে, in a process, change in entropy delta S is equal to delta Q by T। সেটার মানে হচ্ছে, ধরে নে কোন একটা বডি ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ হিট নিল বা দিল হোয়াট এভার, সেক্ষেত্রে বডিটার টেম্পারেচার ধর টি, সেক্ষেত্রে বডিটার
এন্ট্রপি চেঞ্জ হবে ডেল্টা কিউ ডিভাইডেড বাই টি, or ds is equal to dq by t when dq is very small. কি বললাম, বোঝা গেল? এটা মনে রাখতে হবে এটা। তার মানে টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি S final minus S initial, that is equal to integral of dq by t from initial stage to final stage. ঠিক আছে, এটা কিছু প্রবলেম করলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে if the system takes heat delta q is positive. If system releases heat delta q is negative. দেখতো বোঝা গেল কিনা? এই কনভেনশনটা কিন্তু খুব মানে ঠান্ডা মাথায় রাখবি আর কি এটা, ঠিক আছে? ডেল্টা কিউ যদি কোনো সিস্টেম যদি হিট নেয়, তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু ডেল্টা কিউটা পজিটিভ হবে, বা ডিকিউ বা ডেল্টা কিউ হোয়াট এভার যেটা ইউজ হবে আর কি, সেটা কিন্তু পজিটিভ হবে। এটা আবার ডিকিউ বাই ডেল্টা কিউ ভেবে নিস না, ডিকিউ অবলিক অর ডিকিউ or delta q or delta q is negative. ঠিক আছে? আচ্ছা, in an adiabatic process এর ডেল্টা কিউটা কত রে? 0. 0 তাহলে ডেল্টা এস কত? 0। তাহলে in an adiabatic process that means S initial is equal to S final. So in an adiabatic process the entropy remains constant. Clear? Adiabatic process entropy remains constant. আচ্ছা, এই ধরনের প্রসেসকে আবার বলে আইসেন্ট্রপিক প্রসেস। আইসেন্ট্রপিক মানে process in which entropy remains constant. Clear? আচ্ছা, আচ্ছা, alternate statement of second law. সেকেন্ড ল এটাও বলছে যে যে কোনো একটা স্টেটমেন্ট ইজ এনাফ টু স্টেট দ্য সেকেন্ড ল। তো সেকেন্ড ল এটাও বলছে যে ইট ইজ নট পসিবল টু হ্যাভ a process
in which the entropy of the whole universe is decreased. মানে কোনো প্রসেস যদি এরকম হয় যাতে পুরো ইউনিভার্সের এন্ট্রপি ডিক্রিজ করছে, তাহলে সেই প্রসেসটা কিন্তু অ্যালাউড প্রসেস নয়। এই যে আমরা যে প্রসেসগুলো দেখলাম না, যে ওই যে দুটো বডি যদি 50 দুজনেরই টেম্পারেচার 50-50 হয়, সেখান থেকে কিন্তু একটা 0 আর একটা 100 কিন্তু হতে পারে না। কারণ সেক্ষেত্রে যদি ক্যালকুলেট করে দেখা যায় যে টোটাল এন্ট্রপি অফ দ্য হোল ইউনিভার্স is not increasing, মানে ওই ক্ষেত্রে কিন্তু এন্ট্রপিটা ডিক্রিজ করে, সেই জন্য ওই প্রসেসটা কিন্তু অ্যালাউড না। তো অ্যালাউড প্রসেস আর দোজ for which entropy of the whole universe is always, there are processes are those for which entropy of the whole universe increases. Otherwise processes are aborted. Processes are aborted. দেখ বোঝা গেল কিনা? ক্লিয়ার? মানে যদি কোনো প্রসেসের এন্ট্রপি যদি ডিক্রিজ করে, সেই প্রসেসটা কিন্তু স্পন্টেনিয়াসলি হতে পারে না। যে কোনো স্পন্টেনিয়াস প্রসেসের জন্য এন্ট্রপি অফ দ্য হোল ইউনিভার্স মাস্ট ইনক্রিজ। বাট এখানে একটা কথা মাথায় রাখবি যে এন্ট্রপি of a particular body can decrease, but total entropy of the whole universe must increase. বললাম বোঝা গেল? মানে ধরে নে দুটো বডি আছে, এটা একটা ইউনিভার্স, এটা একটা পুরো ইউনিভার্স। ধরে নে এর মধ্যে দুটো বডি আছে, একটা হচ্ছে বডি এ আর একটা হচ্ছে বডি বি। আচ্ছা, এবার ধর বডি এ এর চেঞ্জ ইন এন্ট্রপি অফ বডি এ হচ্ছে ধরে নে -20 ইউনিট, ঠিক আছে? এবার চেঞ্জ অফ এন্ট্রপি অফ বডি বি মাস্ট বি সাম ধরনের 24 ইউনিট হতেই হবে, না হলে এবার টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি অফ দ্য হোল ইউনিভার্স কত? সাম এ বাই এন্ট্রপি চেঞ্জ অফ বি, তার মানে -20 প্লাস 24, তার মানে +4 ইউনিট। তাহলে দেখ একটা বডির এন্ট্রপি কিন্তু কমতেই পারে, ফাইনাল এন্ট্রপিটা ইনিশিয়াল এন্ট্রপি থেকে কম হতেই পারে, সেই জন্য চেঞ্জটা হচ্ছে নেগেটিভ। কিন্তু সেক্ষেত্রে পুরো ইউনিভার্সের বাকি আদার্স যে পার্ট, সেইগুলো টোটাল এন্ট্রপির চেঞ্জ কিন্তু এটার থেকে বেশি হতে হবে, সাজ দ্যাট টোটালটাকে যদি আমি অ্যাড করি সেটা সবসময় গ্রেটার দ্যান 1 যাতে হয়। কি বললাম বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার।
তাহলে একটা জিনিস সবসময় খেয়াল রাখবি, ডেল্টা এস মাস্ট বি অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু জিরো কখন? যখন সিস্টেমটা আইসোলেটেড, মানে যখন অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে তখন জিরো, বা গ্রেটার দ্যান জিরো। কখনো কিন্তু লেস দ্যান জিরো হতে পারে না, অলওয়েজ। ঠিক আছে, ইট ক্যানট হ্যাপেন that delta s is less than 0. এটা কিন্তু হতে পারে না, রং এটা। হ্যাঁ, এটাই রাইট। ঠিক আছে, দেখ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হলো। ঠিক আছে, এই ব্যাপারগুলো তোরা বাড়িতে একটু ভালো করে পড়। পরের দিন আর একটুখানি এটা বাকি আছে, কার্নো ইঞ্জিনটা পড়াবো। কার্নো ইঞ্জিনটা হয়ে গেলে এটা শেষ। তারপরে আমরা ওই ডিগ্রিজ অফ ফ্রিডমের কিছু রিলেটেড ব্যাপার আছে, ওই স্পেসিফিক হিট ফিট গুলো, তো ওগুলো আমরা পরের দিন করবো।